মেহতাব বলল, উঠে আয় এবার, নয়তো ঠান্ডা লাগবে। তোমরা যাও, আমি আসছি। মেহতাব উঠে দাঁড়ালো। তনুকাকে বলল, চলো অন্দরে ফেরা যাক তবে। বলেই তার দিকে হাত বাড়িয়ে দিল সে। পরপর অবাক হতে হতে তনুকা ক্লান্ত, এবার হাত না ধরেই উঠে দাঁড়িয়ে বলল, চলুন। সে নিজেই দ্রুত মহলের দিকে এগিয়ে গেল। মেহতাব তার পেছন পেছন এগুলো ধীরে সুস্থে। তাদের চলে যাওয়া কেউ শক্ত চোখে চেয়ে দেখল। অতঃপর জোরে নিঃশ্বাস ছাড়ল সে। দিঘিতে যত পদ্ম ফুল ছিল এক নাগাড়ে তা সব ছিঁড়ে ফেলল। দুই হাতে ফুল সব টেনে ছুট্টুনে ছিঁড়ে একাকার করে কুরুর হাসল সে। আওয়াজ তুলে বলল, জোর করেই যদি সব পাওয়া যেত তবে আমিও আজ এই পদ্ম ফুলটাকে পেয়ে যেতাম। কিন্তু আফসোস, খালি জোর করলেই সব কিছু পাওয়া যায় না, পেতে গেলে বুদ্ধি লাগে। আর তোমার তো সেই বুদ্ধি নেই। বলেই ভুবন কাঁপিয়ে হাসল সে। মা, আসবো? আম্বিরা বেগম শোয়া থেকে উঠে বসলেন। মৃদু হেসে বললেন, এসো এসো। রাদাব ঘরের ভেতরে প্রবেশ করে। আম্বিরা বেগম বললেন, বসো। রাদাব বসল। বলল, ভালো আছো? এই ক্ষণে এমন অযাচিত প্রশ্নে অবাক হলেন আম্বিরা বেগম। বললেন, হঠাৎ ভালো আছে কিনা জিজ্ঞেস করছো যে? ওই যে বাবা মারা গেলেন না, তাই জিজ্ঞেস করলাম। আম্বিরা বেগম কপালে ভাঁজ ফেললেন। গম্ভীর সুরে বললেন, তোমার কথা বুঝতে পারছি না। রাদাব তাচ্ছিল্যভাবে হাসল। বলল, আমার কথা তুমি কবেই বা বুঝেছো? সবসময় তো বুঝেছো কেবল তোমার বড় ছেলে মেহতাব মজুমদারের কথা। আমি তো তোমার কাছে ফেলনা বই, আর কিছুই না। আম্বিরা বেগম অস্থির হলেন। চোখ মুখ কুঁচকালেন মাত্রাতিরিক্ত। বললেন, এসব কি কথা রাদাফ? আমার কাছে আমার দুই ছেলেই সমান। তোমাদের মধ্যে আমি কখনো ফারাক করিনি। রাদাব হাসল। বলল, মিথ্যাটা তুমি খুব ভালোই বলতে পারো। যাগ্গে সেসব, এখন আসল কথা বলো। বাবা মারা গেলেন কি করে? আম্বিরা বেগম নাক মুখ কুঁচকে অন্যদিকে চাইলেন। বোঝালেন এহেন প্রশ্নে ভীষণ বিরক্ত হয়েছেন তিনি। তাও জবাবে বললেন, জানি না, আমি রাতে ওনার ঘরে গিয়ে মৃত দেখেছিলাম। হুট করেই মারা গেল? একবার ডাক্তারও ডাকলে না? তোমার বাবা আরও আগ থেকে অসুস্থ ছিলেন, সেটা তুমিও জানতে। আর ইদানিং উনি একটু বেশি দুর্বল হয়ে পড়েছিলেন। মেহতাবের অনুষ্ঠানের পর ডাক্তার আসার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি। দীর্ঘশ্বাস ফেলেন। এতদিন বাবার এত অসুস্থতার খবর পেয়েও আসলে না, আর এখন বাবা মারা যাওয়াতেই এত প্রশ্ন। বাবার প্রতি এত চিন্তা তোমার আগে কোথায় ছিল? রাদাব চোয়াল শক্ত করে নিঃশ্বাস ছাড়ল। বলল, বাবার বড় ছেলে মেহতাব মজুমদার ছিল বলে আসার প্রয়োজন মনে করিনি। তবে এখন কেন এসেছো? বাবার দায়িত্ব পালন করতে। শুধু কি দায়িত্ব পালন করে তোমার উদ্দেশ্য? রাদাব তীক্ষ্ণ চোখে তাকালো। আম্বিরা বেগম হেসে বললেন, আর যাই হোক, নিজের ছেলেদের আমি বেশ ভালোই বুঝতে পারি। যা ভেবে এসেছো তা কখনোই সম্ভব না। অন্তত মেহতাব বেঁচে থাকতে তো নাই। আর মেহতাব মরে গেলে? আম্বিরা বেগম ভ্রু উঁচিয়ে বিদ্রূপের সুরে জিজ্ঞেস করলেন। কে মারবে, তুমি? জবাবে শব্দ করে হাসল রাদাব। উঠে দাঁড়ালো। বলল, সেটা সময় এলেই দেখবে। আপাতত গেলাম, আবার দেখা হবে। সে বেরিয়ে যায়। আম্বিরা বেগম শুয়ে পড়লেন। মাথায় হাত ঠেকালেন। চিন্তা হচ্ছে তার। দুই সিংহ জন্ম দিয়েছেন তিনি। যেই দিন সেই সিংহদ্বয়ের মাঝে যুদ্ধ লাগবে, সেই দিন আর এই রাজত্ব আস্ত থাকবে না। এটা তিনি এখনই বেশ বুঝতে পারছেন। তনুকা ছাদে। বিকেল এখন। সূর্য তাই হেলে আছে পশ্চিম পানে। ওই দিকের আকাশটা রক্তিম, এদিকে কিছু হলুদের ছোঁয়া। ছাদ থেকে দূরের পিচ ঢালা রাস্তাটা স্পষ্ট। আজও সেখানে দুইজন মানুষ। দুজনই পরিচিত তার। একজন দেবর, অন্যজন কাকা শ্বশুর। তাদের মধ্যে চলছে গম্ভীর আলাপ। তনুকা নীরবে কিছুক্ষণ দেখে তা, পরে সরে আসে। ছাদের এক কোণে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। জীবনের এই অগোছালো সমীকরণ নিয়ে বড্ড চিন্তিত সে। কার সাথে যোগ দিবে আর কার থেকে বিয়োগ করবে সেটাই সে বুঝতে পারছে না। অথচ তার মাথায় বিশাল দায়িত্বের বোঝা। সে ক্লান্ত বোধ করছে। দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে চেয়ে তারপর ছাদ থেকে নেমে ঘরে ফিরে। মেহতাব ঘরের কিছু কাগজপত্র নিয়ে বসেছে। তনুকা তার পাশে গিয়ে বসে। মেহতাবের পূর্ণ মনোযোগ তার হাতের কাগজে হলেও তনুকার একনিষ্ঠ মনোযোগ মেহতাবের দিকেই। সে চেয়ে থাকে নির্নিমেষ। হঠাৎ প্রশ্ন করে, বিশ্বাসঘাতকে কি শাস্তি দেন আপনি? মেহতাব শান্ত সুরে বলল, মৃত্যুদণ্ড।
তনুকা চুপ থাকে কিছুক্ষণ, তারপর একটু রয়ে শয়ে প্রশ্ন করে। আপনার শত্রু যে আপনার কাছের মানুষেরাই, সেটা কি জানেন আপনি? মেহতাব তার দিকে তাকায়, তনুকার চোখ মুখ বিষণ্ণ থমথমে। মেহতাব কিঞ্চিত হাসে, জবাব দেয়। জানি। তনুকা বিচলিত হয়, জিজ্ঞেস করে। চেনেন তাদের? হয়তো চিনি। তনুকার অস্থিরতা মাত্রা বাড়ে, বলে ওঠে। তবে তাদের ধরে শাস্তি দিচ্ছেন না কেন? ঠিক সময়ের অপেক্ষা করছি। তার আগেই ওরা যদি আপনার কোনো ক্ষতি করে বসে? মেহতাব প্রসন্ন হেসে জবাব দেয়। তুমি আছো না আমাকে বাঁচানোর জন্য? যদি আমিও না থাকি? থাকবে তুমি, অবশ্যই থাকবে। জোর করে রেখে দেব। তনুকা আর জবাব দেয় না, দুটানা মন নিয়ে উঠে দাঁড়ায়, ঘর ছাড়ে, রেনুর ঘরে যায়। রেনুর সাথে একটু গল্প করলে মনটা ভালো হবে হয়তো। ভাইজান, আমার মনে হয় বাবার মৃত্যুটা নিয়ে তদন্তের প্রয়োজন আছে। মেহতাব ভ্রুকুচকে চেয়ে বলল। কেন? চায়ের কাপে চুমুক দিয়ে রাধাব জানালো। আমার এই মৃত্যুটা স্বাভাবিক মনে হচ্ছে না। তুমি অন্তত একটা পোস্টমর্টম করাতে পারতে। চেয়েছিলাম, আম্মা রাজি হননি। রাধাব গভীর চিন্তায় মগ্ন হলো। মেহতাব প্রশ্ন করল। তোর হঠাৎ বাবার মৃত্যু নিয়ে সন্দেহ হচ্ছে কেন? না, এমনিতেই মনে হলো আর কি। আমাদের তো আবার শত্রুর অভাব নাই, তাই। মেহতাব ফিসেল স্বরে বলল। তা ঠিক, ঘরের শত্রু বিভীষণ সব। রাধাব কপাল কুঁচকে তাকাতেই মেহতাব হেসে বলল। বুঝিসনি? ছোট কাকার কথা বলছিলাম। রাধাবও হাসার চেষ্টা করলো জবাব শুনে। শুনলাম তোমার কিছু কাছের লোক গুম হয়ে গিয়েছে, কথাটা সত্য নাকি? গুম না, ঠিক কেউ মেরে ফেলেছে তাদের, তা আবার খুব জঘন্যভাবে। কে সে ছোট কাকা? না না, ছোট কাকা এত পাকা খেলোয়াড় না, এই কাজ অন্য কেউ করেছে। রাধাব চিন্তায় পড়ল, ছোট কাকা ব্যতীত অন্য কেউ আবার কে? এমন অন্য কেউ থাকা মানে তো তার জন্য বিপদ। তাকে চিন্তিত দেখে মেহতাব বলল। আরে চিন্তা করিস না, পুলিশের তদন্ত চলছে, অপরাধীকে ঠিক খুঁজে বের করে ফেলতে পারবে। তাও চিন্তা কমলো না রাধাফের। চায়ের কাপে পরপর চুমুক দিয়ে উঠে দাঁড়ালো, বলল। ভাইজান, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ইশফাককে নিয়ে যা সাথে। ঠিক আছে। রাধাফ বেরিয়ে যেতেই আয়েশ করে বসলো মেহতাব। টিভিটা চালিয়ে দিয়ে মনোযোগ দিল তার চা পানে। রেনুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় তনুকা। সবাই সন্ধ্যায় চা খেলেও সে খায়নি, এখন খেতে ইচ্ছে করছে, তাই চুলোতে পানি বসায়, দাঁড়িয়ে থাকে পানি ফোটার অপেক্ষায়। হঠাৎ তখন চোখ যায় বাইরের দিকে, যেখানে তাদের বিশাল বাগান। বাগানের সম্মুখে এক ছায়ামূর্তি দেখে সে, যে কিনা উবু হয়ে বসে মাটি হাতড়ে কিছু একটা করছে। বাইরের অন্ধকারে ছায়ামূর্তির কাজটা স্পষ্ট নয় তনুকার নিকট। সে সরু চোখে তাকায়, চেনার চেষ্টা করে তাকে, কিন্তু পারে না। কিছুক্ষণ বাদেই ছায়ামূর্তিটা উঠে দাঁড়ায়, এদিক ওদিক চেয়ে সোজা চলে যায় সামনের দিকে। তনুকা বুঝতেই পারে না কী ঘটে গেল। সে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখল বাইরে কেউ নেই, সবাই যার যার ঘরে। সদর দরজা বন্ধ। মেহতাব আর রাধাবও নিজের কক্ষে। তবে বাইরে কে ছিল? তনুকা দ্রুত পায়ে ঘরে গেল। মেহতাবকে ঘরে না পেয়ে গেল বারান্দায়। তনুকার উপস্থিতি টের পেয়ে চাইল মেহতাব, জিজ্ঞেস করল। কি ব্যাপার, এভাবে ছুটে এলে যে? তনুকা শ্বাস টানল, অস্থির সুরে বলল। আমি বাগানে কাউকে দেখেছি। মেহতাব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কাকে? চিনতে পারিনি, ছায়া দেখেছি কেবল। হয়তো কোনো ভৃত্যের ছিল। না না, মহলের ভেতরে সবাই ছিল, আমি সবাইকে জিজ্ঞেস করেছি। আহা বিবি, তাহলে হয়তো প্রহরী বা ইশফাক ছিল। ওনাদের মধ্যে কেউ এই সময় মাটিতে উবু হয়ে বসে কি করবেন? মেহতাব বুঝল না, বলল। মানে? তনুকা বলল। সেই ছায়া মূর্তিটা তখন মাটিতে বসে কিছু একটা করছিল, আমি স্পষ্ট দেখেছি। মেহতাব চিন্তিত হলো। সে বলল। আচ্ছা আমি দেখছি, তুমি দাঁড়াও এখানে। মেহতাব ঘর ছেড়ে বাইরে এলো। তনুকা বারান্দাতেই দাঁড়ানো। বাগানের অভিমুখে মেহতাবকে দেখা যাচ্ছে, তার পাশের লোকটা ইশফাক। কথা বলছে দুজন। মেহতাব হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছে। দূর থেকে তাদের মুখায়বের প্রতিক্রিয়া ঠাওর করা যাচ্ছে না। কিছুক্ষণ বাদে মেহতাব আবার ঘরে ফিরে। তনুকাও তার নিকটে যায়, জিজ্ঞেস করে। পেলেন কিছু? খোঁজ নিয়েছি বেবি, সেই সময় বাগানে কেউ ছিল না, তুমি হয়তো ভুল দেখেছো। তনুকা ভীতি স্ফীত সুরে বলল। একটা মানুষ আর কত ভুল দেখবে বলুন তো? সেই প্রথম থেকেই একই কথা বলে আসছেন, আমি ভুল দেখছি, অথচ আমি জানি আমি যা দেখছি তা স্পষ্ট, কিন্তু আপনি তা মানতে নারাজ। তবে তুমি যা দেখেছো তা আমি কেন দেখতে পাচ্ছি না বলো তো? এতক্ষণ তো আমিও বারান্দাতেই ছিলাম, কই কিছুই তো দেখলাম না। তনুকা দু কদম এগিয়ে গেল। মেহতাব অতি নিকটে দাঁড়িয়ে বলল। আমার কি মনে হয় জানেন তো?
আপনি হয়তো ইচ্ছে করেই দেখতে চান না, নয়তো আপনার মতো এমন তীক্ষ্ণ চোখে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারোর আছে নাকি? মেহতাবের অতি নিকটে দাঁড়িয়ে বলল। আমার তো মনে হয় আছে। কেউ একজন ভীষণ ক্ষমতাধর, সে আমার এই তীক্ষ্ণ চোখকেও অনায়াসে ফাঁকি দিয়ে চলছে। মেহতাব হাসল, বলল। কে সে? মেহতাব কাঁধ উঁচু করে বলল। কি জানি, মজা করছেন আমার সাথে? হয়তো। মেহতাব বিছানায় বসল। তনুকা তার দিকে চেয়ে রইল এক ধ্যানে। এই লোকটাকে দেখে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না তার ভেতরে কি চলছে। এই সহজ হাসির আড়ালেও জটিল কোনো প্যাঁচ অবশ্যই আছে, যা এত সহজে ভাঙতে পারবে না তনুকা। তাকে আরও ঘাঁটতে হবে। তনুকা এগিয়ে গিয়ে মেহতাবের শিউরে বসে। দুজনের পা ঝুলছে নিচের দিকে। মেহতাবের দৃষ্টি তনুকার ফর্সা পায়ের পানে। হঠাৎ জিজ্ঞেস করে, তুমি নূপুর পছন্দ করো? তনুকা মেহতাবের দৃষ্টি অনুসরণ করে একবার তার পায়ের দিকে তাকায়, পরে বলে, না, নূপুর আমার পছন্দ না। মেহতাব অবাক চোখে চেয়ে বলল, নূপুর তোমার পছন্দ না? অথচ আমি জানি নূপুর তোমার ভীষণ পছন্দ। কি করে জানলেন? কে জানালো এই কথা? মেহতাব ঠোঁট প্রসারিত করে হেসে বলল, বলেছিলাম না তোমাদের সম্পর্কে আমি অনেক কিছুই জানি। শোনো, কাল তোমায় নূপুর কিনে দেব। খালি পা মানাচ্ছে না একদম। তনুকা কিছু বলল না। এত সব ঝামেলার মাঝেও লোকটার হৃদয়ে এত হৃদয় বৃত্তি কোথা থেকে আসছে কে জানে। মেহতাব কিছুক্ষণ চুপ থেকে আবার আচমকা প্রশ্ন করল, আমার ভাইকে তোমার কেমন লেগেছে? তনুকা ভরকে যায় এহেন প্রশ্নে। অপ্রস্তুত ভঙ্গিতে বলে, কেমন লাগার কি আছে, আপনার ভাই যেহেতু ভালোই হবে। মেহতাব হাসল তার উত্তর শুনে, বলল, আমার ভাই মানেই যে ভালো হবে এমন তো কোনো কথা নেই, খারাপও হতে পারে। তনুকা মাথা নোয়ালো। কেন যেন এসব নিয়ে কথা বলার কোনো আগ্রহ পেল না সে। মেহতাব নিজ থেকেই বলল, আমার আশেপাশের শত্রু সংখ্যা বাড়ছে বিবিজান, তাই বলে কিন্তু আমি মোটেও ভয় পাচ্ছি না। তবে দুশ্চিন্তা আমার একটা আছেই, আর সেটা হলো তুমি। জানো, এখন অবধি আমার নিকট সব থেকে মূল্যবান বস্তু আমার এই ক্ষমতা। এই ক্ষমতা ধরে রাখতে আমি সব করতে পারবো। তবে যদি ক্ষমতাকে তোমার সাথে তুলনা করা হয়, আমার কাছে তুমিই শ্রেষ্ঠ। সব কিছুর ঊর্ধ্বে কেবল আমার বিবিজান। তনুকা বাকরুদ্ধ। নির্নিমেষ চাহনি তার। মেহতাবের কথার সুরে হারিয়ে গিয়েছে। সত্যি, মানুষটা এত ভালোবাসে তাকে। তাকে পেতে সব কিছু ছেড়ে দিতে পারবে। এত ভালোবাসা। তনুকা বিস্মিত। মেহতাব বলল, কিছু কি বলতে চাও বিবি? তনুকা পলক ফেলে অন্যদিকে চাইল। অনেকক্ষণ ভাবল সে আদৌ কিছু বলতে চায় কিনা, কিন্তু জবাব পেল না কোনো। মিয়ে যাওয়া সুরে বলল, না। উত্তর পেয়ে আশাহত হলো মেহতাব। তাকে তবে কি কোনোভাবেই সে তার বিবিজানের মন পাবে না? সব কষ্ট বৃথা যাবে তার? আমার মাধ্যমিকের পর আমার বিয়ে করব। অসম্ভব। কেন অসম্ভব? আপনার ভাইজানেরা মানবে না। আমি মানাবো তাদের। পারবেন না, অযথা ঝামেলা পারবি। সব ঝামেলা সহ্য করে নিব আমি। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। ইশফাক অসহায় চোখে চাইল, বলল, পারবো না আমি রেনু, বোঝার চেষ্টা করুন। মানুষ চাইলে সব পারে, আপনিও পারবেন। আমার ভালোবাসাকে অসম্মান করবেন না। আপনার ভাইজানদের আপনি চিনেন না, জানে মেরে ফেলবেন আমাদের। মেরে ফেলুক, মারার আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনাকেই চাইব। আপনি বড্ড নাছোড়বান্দা রেনু। আপনার জন্য সারাক্ষণ আমাকে ভয়ে ভয়ে থাকতে হয়। মনে হয় এই বুঝিয়ে আপনার ভাইজান দেখে ফেললেন আমাদের। আপনার কলিজা তো এইটুকু, এই জন্যই এত ভয়। ইশফাক দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি ভেতরে যান। এখন মহলে আবার আপনার ছোট ভাইও আছেন, বিপদ দ্বিগুণ। ভেতরে যান দ্রুত। আমি কল চেপে দিচ্ছি, আপনি হাত ধুয়ে নিন। না, আমি পারবো। আহা, বললাম তো আমি করব। রেনুর জবরদস্তিতে পরাস্ত হয়ে ক্লান্ত হলো ইশফাক। রেনু কল চাপতে আরম্ভ করলো আর ইশফাক হাত ধুতে। রেনু জিজ্ঞেস করল, এই সময় মাটি দিয়ে কি করছিলেন আপনি? আপনার পাজামা আর পায়েও মাটি লেগে আছে। ইশফাক জবাবে বলল, আমার ঘরে ফুল গাছ লাগিয়েছি একটা। রেনু খুশি হয়ে বলল, তাই? কি ফুল? গোলাপ। রেনু আবেগ আপ্লুত হয়ে বলল, আমার পছন্দের ফুল, ধন্যবাদ। ইশফাক হাত ঝেড়ে উঠে দাঁড়ালো, বলল, আপনার পছন্দের জানলে লাগাতাম না। রেনু ভেংসি কেটে হাসল, বলল, বুঝি বুঝি, আমি সব বুঝি। ইশফাক বিরক্ত চোখে কিছুক্ষণ চেয়ে থেকে বলল,
বেশি বুঝেন আপনি। যান ভেতরে যান। রেনু এগিয়ে গিয়ে ইশফাকের নাক টেনে দিল। ভো দৌড়। ইশফাক হতভম্ব তার কাজে। নাকে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, আজ তো এক বাঁদর হয়েছে মেয়েটা। নাচতে নাচতে অন্ধ্র গিয়ে ধাক্কা খেল তনুকার সাথে। বাবার মৃত্যুর পর আজই রেনুকে একটু হাসতে দেখেছে তনুকা। তারও ভালো লাগলো, তাই জিজ্ঞেস করলো, কোত্থেকে ছুটে আসা হচ্ছে শুনি? রেনু সতর্ক দৃষ্টিতে একবার আশেপাশে চেয়ে ফিসফিসিয়ে বলল, কলপার থেকে। এই সময় কলপাড়ে কেন গিয়েছিলে? ইসফাক ছিল যে, তাই। মানে সব জায়গা ছেড়ে এখন কলপাড়ে গিয়ে প্রেমিকের সাথে দেখা করা? না না, দেখা করা না। উনি তো হাত ধুতে গিয়েছিলেন, আমি ওপর থেকে দেখে সুযোগ বুঝেই চলে গিয়েছি। পরে আমি বউদের মতো করে কল চেপেছি আর উনি হাত ধুয়েছেন। জানো উনি না কি আমার জন্য গোলাপ গাছ লাগিয়েছেন, সেই জন্য তো বেচারার হাত পা জামা সব মাটি ভরে একাকার ছিল। তনুকা হেসে কিছু বলতে গিয়েও থামলো। হঠাৎ প্রশ্ন করলো, ইশফাক ভাই কি সেই মাটি ধুতেই কলপাড় গিয়েছিলেন? রেনু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। সূর্যখানা উকি দিয়েছে সবে, বাইরে পরিষ্কার আলো, বাগানের গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ, একটু আড়ালেই দাঁড়ানো দুজন মানব মানবী। জরুরি আলোচনা চলছে হয়তো তাদের মাঝে। চোখে মুখে দারুণ চিন্তার ছাপ, কপালেও ভাঁজ পড়েছে বেশ। এরপর পরিবেশটা আরেকটু ফকফাকা হতেই পুরুষ লোকটি দ্রুত চলে গেল মহলের ভেতর। ইশফাক ঘর ছেড়ে বাইরে বের হয়। দিঘির জলে গোসল সেরে বিচার মহলে যেতে হবে, তাই দ্রুত সব কাজ সারে। গোসল শেষ করে গায়ে গামছা জড়িয়ে তার কক্ষ বরাবর আসতেই তনুকাকে দেখতে পায়। এই অসময়ে তার ঘরের সামনে তনুকাকে দেখে ভীষণ অস্বস্তিতে পড়ে সে। গামছাটা ভালোভাবে শরীরে জড়িয়ে নিয়ে ইতস্তত সুরে বলে, বৌমণি আপনি? তনুকা ফিরে তাকায়। সদ্য গোসল করা ইশফাককে দেখে আবার উল্টো দিকে ঘুরে দাঁড়ায় সে। বলে, আপনি কাপড় পরে আসুন, কথা আছে। ইশফাক কথা মতো দ্রুত কাপড় গায়ে বাইরে এলো। জিজ্ঞেস করলো, কিছু হয়েছে বৌমণি? তনুকা আবার চাইল, কিঞ্চিত হাসল সে। ভদ্রতা দেখাতে ইশফাকও হাসল ক্ষীণ। তনুকা বলল, আপনি নাকি আপনার ঘরে গোলাপ লাগিয়েছেন? ইশফাক আটকে ওঠে, এমনভাবে তাকায় যেন চোখ তার এখনই বেরিয়ে আসবে। এই কথা বৌমণি কি করে জানলো? তনুকা তার ভীত মুখশ্রী দেখে হাসল খুব। বলল, ভয় পাবেন না, রেনু সব বলেছে আমায়। ইশফাক ঢোক গিলে। এই রেনু মেয়েটা দেখি আজ তো এক আহাম্মক। এভাবে বৌমণি কি সব বলে দিল? এবার বুঝি সত্যিই জান যাবে তার। তনুকা তাকে আশ্বাস দিয়ে বলল, বললাম তো ভয় পাওয়ার দরকার নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি স্বাভাবিক থাকতে পারেন। ইশফাক কি বলবে বুঝতে পারছে না। মাত্রাধিক অস্বস্তি আর লজ্জায় রা হারিয়েছে। তনুকা ফের জিজ্ঞেস করে, রেনুর জন্য নাকি গোলাপ গাছ লাগিয়েছেন? ও আমায় দেখতে পাঠালো। রেনু পাঠিয়েছে? জি। ইশফাক বিস্মিত হয়। কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, কোনো গাছ আমি লাগাইনি বৌমণি, ওটা শুধু রেনুকে খুশি করতে বলেছিলাম। তনুকা এক পল ভেবে প্রশ্ন করে, সত্যিই লাগাননি? না, বাগানে এত গাছ থাকতে ঘরের ভেতর লাগিয়ে কি লাভ? তনুকা ভ্রু কুঁচকে কি যেন ভাবল। বলল, হ্যাঁ তাও ঠিক। দয়া করে এটা রেনুকে জানাবেন না। মেয়েটা কাল খুশি হয়েছিল, আমি ওর খুশি নষ্ট করতে চাই না। তনুকা নিমিষ কিছুক্ষণ চেয়ে বলল, রেনুকে ভালোবাসেন? এমন প্রশ্নে ভরকালো ইশফাক। ইতস্তত হলেও ভীষণ। কথা ঘুরাতে বলল, আপনি এখন মহলে যান বৌমণি, ভাইজান ওঠার সময় হয়ে গেছে যে। আমার প্রশ্নের উত্তর দেননি। অন্য একদিন দিব, আজ থাক। ঠিক আছে, তবে সেই অন্য কোনো দিন কেবল এই এক প্রশ্নের উত্তর দিলেই চলবে না, আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। এখন থেকেই তাই প্রস্তুতি নিতে থাকুন। তনুকা মহলের দিকে পা বাড়ায়। ইশফাক ফ্যাল করে চেয়ে থাকে, ভাবল সে আবার ধরা পড়ে গেল না তো। ডাইনিংয়ে খেতে বসেছে সবাই। আজ অনেকদিন পর ছোট কাকাও বসেছেন সবার সঙ্গে। মেহতাবের নিষেধের পর তিনি আর বসেননি। আজই প্রথম বসেছেন। বরাবরের মতোই বড় কেদারাতে মেহতাবের স্থান। সে আয়েশ করে বসেছে, তাতে রাদাব বসেছে তার উল্টো দিকের চেয়ারে। ভাইকে নির্নিমেষ চেয়ে দেখছে। এর মাঝেই খাবার সব বাড়া শেষ। সকলে বসে পড়েছে। তনুকা বসে আছে রাদাবের মুখোমুখি চেয়ারটাতে। তার পাশেই রেনু। মেয়েটা তাড়াতাড়ি খাচ্ছে, আজ স্কুলে যেতেই হবে। আর কিছুদিন পর থেকে মাধ্যমিক শুরু। তনুকার খাবার গতি অতিশয় ধীর স্থির। রাদাব খাওয়ার মাঝেই বলল, তোমার লোকদের মাঝে কি এখনও কাউকেই খুঁজে পাওয়া যায়নি ভাইজান?
মেহতাব এক পলক চাইল, জবাব দিল। একজনকে তো মৃত পেয়েছে, তবে অন্যজন এখনও নিখোঁজ। পুলিশ এখনও একটা জলজ্যান্ত মানুষকে খুঁজে বের করতে পারছে না। কেমন করে কাজ করছে ওনারা? তুমি তাগাদা দিচ্ছ না? যতটুকু তাগাদা দেওয়ার দিচ্ছি, এরপর বাকিটা ওনাদের হাতে। আমার মনে হয় কি আমাদের সিকিউরিটি আরেকটু বাড়ানো উচিত। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এইটুকু বলে মেহতাব ছোট কাকা মতিফ মজুমদারের দিকে চাইল, ভুরু কুচকালো সঙ্গে সঙ্গে বলল, কাকা, আপনি কার অনুমতিতে আবার টেবিলে বসেছেন? আচমকায় এমন প্রশ্নে নিবৃত দেখালো মতিফ মজুমদারকে। তিনি কি বলবেন বুঝতে পারেন না, তাই বোকার মতো হেসে বললেন, না, আসলে ওই রাদাব বলেছে তাই। রাদাফ জিজ্ঞেস করল, কেন ভাইজান? ছোট কাকা আমাদের সাথে বসে কেন খেতে পারবেন না? রাহিলা সুযোগ পেলেন, নাক মুখ ছিটকে বললেন, আমাদের কি আর এই সংসারের কোনো দাম নেই? আমরা তো এই সংসারের ফ্যান না কেবল, তাই তো এত অবহেলা। মেহতাব মুখের খাবারটা গিলে সোজা হয়ে বসল, রয়েস হয়ে বলল, নিজেদের কাজে কর্মেই ফেলনা হয়ে যাচ্ছেন, কেউ জোর করে আপনাদের ফেলনা বানাচ্ছে না। অপমানে মুখ থমথমে হলো রাহিলার, আর কোনো কথা বললেন না। মেহতাব বলল, রাদাফ বলেছে বলে আর কিছু বললাম না, পরের বার যেন আমার কথার কোনো হেরফের না হয়। বিচার মহলের নিস্তব্ধ পরিবেশ। মেহতাবের কপালে হাত, চোখ বোঝা। তার পাশের একটা চেয়ারে রাদাফ বিভিন্ন বিরক্ত ভঙ্গিতে বসে আছে কেবল। এই চেয়ারখানা মোটেও পছন্দ হয়নি তার, মুখের ভাবমূর্তি তাই বলছে। জনগণের অভিমুখে একজন ছেলে দাঁড়ানো, অপর পাশে কালো বোরকা পরিহিতা এক মেয়ে। মেয়েটির পুরো শরীর বোরকার আড়ালে হলেও চোখ দুটি দৃশ্যমান। সেই চোখের শ্রান্ত দৃষ্টিই বলে দিচ্ছে সেই মুহূর্তে ঠিক কতটা ভীত। মেহতাব চোখ মেলে তাকায়, ছেলে মেয়ে দুজনকেই পরখ করে বলে, বিয়ের পরও অন্য পুরুষের সাথে সম্পর্ক এক ঘৃণ্য অপরাধ, এর শাস্তিও ভয়ানক। আমি চাই না আমার গ্রামে এসব জঘন্য অপরাধ আর হোক। আজ এই মেয়ের শাস্তি দেখে প্রত্যেকে শিক্ষা নিবে যে পরকীয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর। ভবিষ্যতে এমন কাজ করার আগে হাজারবার ভাববে সবাই। এখন আপনারাই বলুন, আপনারা কি চান? মেয়েটা শাস্তি পাক? উপস্থিত সকলের সমস্বরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চাই। এমনকি মেয়ের পরিবারের মানুষও একই কথা বলে। মেহতাব নিঃশ্বাস ফেলে, ইশফাককে হুকুম দিয়ে বলে, ওনাকে নিয়ে বড় মাঠের মাঝখানে বাঁধো। মেয়েটি ভয়ে কাঁদতে আরম্ভ করে, অনেক আকুতি মিনতি করে, তাও মন গলে না পাষাণ জমিদার মেহতাব মজুমদারের। সব কিছু ছাড় হলেও কোনো বিশ্বাসঘাতকের ছাড় তার কাছে নেই। তার হুকুম মতোই করা হলো সব। মেয়েটাকে বাঁধা হলো মাঠের মাঝখানে। মেহতাব গাছের ছায়ার নিচে আরাম করে বসেছে। এবার হুকুম দিয়েছে পাথর নিক্ষেপ করার। উপস্থিত গ্রামবাসী বিদ্বিষ্ট মনে তাই করল। একের পর এক নিক্ষিপ্ত পাথরে ক্ষত বিক্ষত হলো মেয়েটার শরীর। রক্তে রক্তিম হলো সারা গা। একসময় আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারালো মেয়েটা। মেহতাব উঠে দাঁড়ালো, এরপর সকলের উদ্দেশ্যে বলল, এবার বাড়ি যান আপনারা। মনে হচ্ছে না আর বাঁচবে বলে। মারা গেলে দাফনের ব্যবস্থা আমি করব। আর মেয়েটার পরিবারের লোকেরা যেন কোনো আফসোস না করে। কোনো পাপীর জন্য কখনো আফসোস করতে নেই। মেহতাবের কথা মতো অজ্ঞান অবস্থাতেই মেয়েটাকে কোথাও একটা নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে গিয়েছে সেটা মেহতাব আর ইশফাক ছাড়া কেউ জানে না। রাদাব ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, মেয়েটাকে মেরে ফেলার কি খুব দরকার? মেহতাব চেয়ে জবাব দেয়, অবশ্যই, আমার গ্রামে কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই। শেষের উক্তিতে যেন একটু কঠিন শোনালো মেহতাবের স্বর। রাদাব আর ঘাটল না, যা খুশি সে করুক, তাতে তার কি, কেবল তার উদ্দেশ্য সফল হলেই হলো। জানো বৌমণি, আজ মাঠে এক মেয়েকে বেঁধে সবাই পাথর মেরেছে। তনুকা রান্নাঘরে কিছু একটা করছিল। রেনুর কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মেয়েটা ভালো না, তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ভাইজান, তাই এই শাস্তি দিয়েছেন। তনুকা নির্বাক তাকিয়ে থাকে, কপালের ঘাম আঁচলে মুছে বলে, তোমার ভাইজান খুব নিষ্ঠুর রেনু। রেনু আতকে উঠে বলে, না না, কি বলো? আমার ভাইজান মোটেও নিষ্ঠুর না। মেয়েটা তার স্বামীকে ঠকিয়েছে, পরকীয়া করেছে। তুমিই বলো, এই শাস্তি কি মেয়েটার প্রাপ্য নয়? তনুকা বাক্য সাজাতে ব্যর্থ। রেনুর প্রশ্নের বিপরীতে জুৎসই জবাব পেল না সে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, ছোট মাছের চচ্চড়ি খাও তুমি? খাই তো। তুমি বানাচ্ছ না কি? হ্যাঁ, জলদি গিয়ে ফ্রেশ হয়ে এসো।
রেনু মাথা নাড়িয়ে চলে গেল নিজের ঘরের দিকে। তনুকা চামচ নাড়ানো বন্ধ করে প্রশস্ত বাগানের দিকে আনমনে চাইল। মনে চিন্তার ভার বাড়ল তার। সত্যি তো বিশ্বাসঘাতককে ক্ষমা করা উচিত না, কিন্তু সে তো বিশ্বাসঘাতক নয়। নিজের এই জবাবে অঢেল অবিশ্বাস তার। বুকে হাত দিয়ে হয়তো কখনোই বলতে পারবে না যে আমি বিশ্বাসঘাতক নই। মনে সংশয় থাকবে, আজীবন থাকবে। খাবার টেবিলে তনুকার বানানো ছোট মাছের চচ্চড়ি বেশ প্রশংসিত হলো সবার কাছে। সব থেকে বেশি প্রশংসা করলো রাদাফ। আঙ্গুল চেটে খেয়েছে সে। তনুকা যেন তাতেই তৃপ্ত। তার এইটুকু রান্নার এত প্রশংসা সে আশা করেনি। এই রান্নাটুকুই খুব কষ্টে ইউটিউব দেখে শিখেছিল। বিকেলের দিকে ভাত ঘুম দিতে সকলে যার যার রুমে গিয়েছে। মেহতাবের চোখেও লেগে এসেছে ততক্ষণে। তার পাশেই তনুকা শায়িত, চোখ ঘুম নেই তার। মেহতাবের চোখ লেগে আসতেই উঠে বসলো সে। ভালোভাবে দেখলো মেহতাব ঘুমিয়েছে কিনা। যখন মনে হলো ঘুমিয়েছে, তখন বেড়াল পায়ে বাইরে বেরিয়ে এলো। সোজা গেল রান্নাঘরের সম্মুখে বাগানের জায়গাটুকুতে। কাল রাতে অন্ধকারে সেই ছায়ামূর্তিটাকে যেখানে দেখেছিল, তনুকা এই মুহূর্তে সেখানেই দণ্ডায়মান। তবে সে নিশ্চিত নয় এটাই সেই জায়গা কিনা। তাও তীব্র সংশয় নিয়ে সেই অংশের মাটি খুঁড়তে আরম্ভ করলো সে। প্রথমে পেল না কিছু। হাতের ছোট ছুরি জাতীয় জিনিসটা দিয়ে বেশ কয়েকবার জায়গা দেখে নিয়েছে, কিন্তু কোথাও তেমন কিছু পায়নি। আশাহত হলো। বিষণ্ণ মন নিয়ে উঠে দাঁড়ালো। তবে কি সবটাই তার মনের ভুল কেবল? মনের ভুলই যদি হবে, তবে ওই ছায়ামূর্তিটা কে ছিল? ইশফাক ছিল না? এখানে কি করছেন ভাবি? চমকে তাকায় তনুকা। রাদাবকে দেখে নিঃশ্বাস ছাড়ে। আশেপাশে তাকিয়ে বলে, আপনি এখানে কেন? রাদাবও আশপাশ দেখে একবার, তারপর একটু এগিয়ে এসে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কিছু কি খুঁজছিলেন নাকি? হ্যাঁ, কি? আপনার ভাইজানের লুকায়িত জিনিসটা। রাদাব হাসে, বলে, ভাইজান লুকিয়ে থাকলে জীবনেও সেটা পাবেন না, খুঁজে লাভ নেই কোনো। তনুকা এগিয়ে আসে, হাতের ছুরিটা রাদাফের হাতে দিয়ে বলে, তাহলে আপনিই খুঁজে বের করুন। এখানে কিছু একটা লুকানো হয়েছে। কি লুকানো হয়েছে আমি জানতে চাই সেটা। রাদাব ভ্রু কুচকায়, জিজ্ঞেস করে, এত জেনে আপনি কি করবেন? তনুকা চোখ মুখ কালো করে বলল, করার মতো অনেক কিছু আছে। আমায় হেল্প করবেন ওয়াদা করেছিলেন। এখন পিছপা হবেন না। ওই ইশফাককেও আমার সন্দেহ হয়। মেহতাবও কিছু জানেন নিশ্চয়ই। এইসব কিছু রহস্য উদ্ঘাটনের দায়িত্ব আপনার। রাদাব আরেকটু এগিয়ে আসে। তনুকা ভয়ে পিছিয়ে যায়। রাদাব ফিসফিসিয়ে বলে, মেহতাব মজুমদারকে এখনও চিনেননি দেখছি, ভয়ঙ্কর উনি। একটু আঁচ করতে পারলে জীবনের সমাপ্তি সেদিনই ঘটবে। আপনি কি ভয় পাচ্ছেন? তনুকার প্রশ্নে শব্দ করে হাসে রাদাব, বলে, আমাকে দেখে ভীতু মনে হয়? আর ভীতু হলে কি এত কিছু করতে পারতাম? যাগ্যে সেসব, ঘরে যান, ভাইজান জেগে গেলে বিপদ। তনুকা রাদাবের দিকেই চেয়ে থাকে। রাদাব তার মুখের ওপর তুড়ি বাজিয়ে বলে ওঠে, ঘরে এত সুদর্শন স্বামী রেখে দেবরের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে পাপ হবে ভাবি। আমি আপনাকে পাপী বানাতে চাই না। তনুকা মৃদু হাসে। রাদাবকে আরেক পলক দেখে চলে যায় সেখান থেকে। রাদাব হাতের ছুরিখানা মাটিতে ফেলে দেয়। তারপর দু হাত ঝেড়ে ক্ষিপ্ত সুরে বলে ওঠে, ওনার সন্দেহ মেটাতে আমি নাকি এখন বসে বসে মাটি কাটবো? কামলা পেয়েছে আমাকে, আশ্চর্য। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো। চারদিকে অন্ধকার এখন। পুরুষ মানুষ কেউ বাড়িতে নেই। রাদাব কোথাও একটা গিয়েছে একা। মেহতাব বরাবরের মতো ইশফাককে নিয়ে বেরিয়েছে। দুই কাকা বাজারে। বড় ভাইয়ের মৃত্যুর শোকে গরিব খাওয়ানো হবে তাই। মাংসের ওপর চাপাতিটা পড়তেই রক্ত সব ছিটকে পড়ল। গায়ের পরিচ্ছেদ রক্ষক বহিরা বরণটা ভরে গেল তাতে। মুখেও লাগলো তার কিছু। সে হাতের ইশারা করতেই টিস্যু বক্সটা এগিয়ে দেওয়া হলো। টিস্যু নিল, মুখ মুছল তাতে। অতঃপর আবার কাজে মনোযোগ দিল। মাংস টুকরো করার মাঝেই প্রশ্ন করল, কি মনে হয় মাংসকে শর্ট পড়বে? উত্তর এলো, বলতে পারছি না ঠিক। বিরক্ত হলো সে, বলল, কোনটা ঠিকমতো বলতে পারো তুমি? খবর নাও গিয়ে, যাও। একটু পর খবর নিয়ে এলো সেই ব্যক্তি, বলল, শর্ট পড়ার সম্ভাবনাও আছে। লোকটি ভাবল কিয়ৎক্ষণ, বলল, আর কেউ আছে লিস্টে? একজন আছে পূর্ব দিকের বাড়ির ওই কমল মিয়া, বেয়াদবি করছিল একবার। বয়স যেন কত তার? 50-এর ঘরে হবে হয়তো। ঠিক আছে, অজ্ঞান করে নিয়ে আসো।
মেহতাবের ফোনটা বাজছে ক্রমাগত। সে হাত মুছে এসে কল রিসিভ করে। উপাস থেকে তনুকা জিজ্ঞেস করে, কোথায় আপনি? মেহতাব হেসে বলে, কেন বেবি, খুব মনে পড়ছিল বুঝি? তনুকা বিমুখ সুরে বলল, একদমই না, বাড়িতে পুলিশ এসেছে তাই কল দিয়েছি। ওনারা আপনার খোঁজ করছেন। আচ্ছা আসছি আমি।